ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4.1। এখানে সূচক, যদি এই চার অধ্যায়ের শিরোনাম হচ্ছে সূচক ও লগারিদম, কিন্তু 4.1 অর্থাৎ 4.1-এ শুধু সূচক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সূচকের এই অধ্যায়ের অঙ্কগুলো করব, অর্থাৎ এখন বইয়ে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব কথা না বাড়িয়ে। তো এখানে দেখো, প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে যে তোমাদের দেওয়া আছে যে সরল করো। কি করো? সরল করো। সেই সরল করার অঙ্কটা প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এটা যদি আমরা এখানে তুলি, যে 1 নম্বরটি হচ্ছে যে 7 পাওয়ার 3 ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 ইনভার্স 4। তো এই অঙ্কগুলো যদি করি তাহলে এখানে আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো যে এক এক করে দেখাই। আমরা সাধারণত দেখো এখানে আমরা গুণের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে বেস গুণ যেহেতু আছে, তাহলে এখানে বেস দেখো কত 7, এইখানেও বেস হচ্ছে কত 7, এইখানেও বেস 3, এইখানেও বেস 3। তাহলে একই যখন বেস হবে, বেস যখন একই হবে তখন আমরা কি করতে পারবো, এখানে অ্যাপ্লাই করতে পারবো গুণের সূত্র। তাহলে আমরা জানি এক্স এম ইন্টু এক্স এন ইজ ইকুয়াল টু এক্স। যদি বেস সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে দুইটারই পাওয়ার 7, অর্থাৎ আমরা একটা পাওয়ার দিব, আর সরি বেস দুইটারই বেস হচ্ছে 7, তাহলে আমরা একটা বেস দিলাম আর পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 প্লাস মাইনাস 3। ওকে, একইভাবে সেম প্রসেসে এখানে হচ্ছে দেখো, এখানে একটা জিনিস দেখো, যখন কোনো একটা সংখ্যা একা থাকবে তখন তার পাওয়ার আমরা 1 ধরবো। ঠিক আছে, যখন একটা কোনো সংখ্যার উপর যখন পাওয়ার থাকবে না তখন তার পাওয়ার আমরা কত ধরবো, তার পাওয়ার আমরা ধরবো 1। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপর 1 পাওয়ার দিলে সেটাই হবে, অর্থাৎ সূচক তো কি না, সূচকটা ওই সংখ্যাটি কতবার হবে সেটা নির্দেশ করে। তাহলে 1 আছে, তাহলে ওই সংখ্যাটা একবার। তার মানে এখানে আমরা তাহলে 3 একটা বেস 3 দিলাম, আর সূচকগুলো 1 আর এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, 1 আর মাইনাস কত, তোমার 4। ওকে, তো এরপর যদি আমরা এখানে করি তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখন বেস 7 ঠিকই থাকলো, এইখানে 3 মাইনাস 3 সমান কত হবে দেখো 0, তাই না? অর্থাৎ আমরা যদি একটুখানি তোমাদের জন্য প্রথম অঙ্কটা একদম যদি একদম ছোট থেকে ছোট একদম ভেঙে ভেঙে করে যদি করি তাহলে 3 মাইনাস 3 হবে, আর এখানে 3 পাওয়ার 1 থেকে 1 আর মাইনাস 4 মিলে হবে মাইনাস 3। ঠিক আছে, তো এরপর যদি আমরা আবার এখানে আসি তাহলে দেখো উপরে কত হবে, দেখো 7 পাওয়ার 0 হবে, আর নিচে হবে 3 পাওয়ার মাইনাস 3। তো এখন আমরা জানি যে উপরে 7 পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি 0 পাওয়ার দেওয়া হয় তাহলে সেটি 1 হয়। এটা বারবার আমরা প্রমাণ দেখিয়েছি যে কোনো সংখ্যার উপর 0 পাওয়ার দিলে কি হবে, সেটি 1 হবে। ওকে, যে কোনো সংখ্যার উপর 0 পাওয়ার দিলেই সেটি 1 হবে। তো 7-এর উপর 0 পাওয়ার হলে 1 হবে, আর এখানে আচ্ছা 3 ইনভার্স 3 আমরা লিখি, একদম ছোট ছোট করে করতেছি আমরা। এখন দেখো আমরা বলেছিলাম যে যখন কোনো কিছু নিচে থাকে, যখন কোনো কিছু নিচে থাকে, তো পাওয়ার যখন মাইনাস, দেখো পাওয়ার মাইনাস পাওয়ার এবং প্লাস পাওয়ার হচ্ছে এক একটার গুণাত্মক বিপরীত, এক একটার গুণাত্মক বিপরীত। অর্থাৎ যদি যদি এখানে 3 মানে এক্স পাওয়ার এ যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 বাই এক্স পাওয়ার মাইনাস এ। তাহলে উল্টোভাবে আমরা 1 বাই এক্স পাওয়ার মাইনাস একে উপরে নিয়ে গেলে কি পাবো, এই মানে যে কোনো জিনিস যখন এটা আছে হরে লবে আর এটা নিয়ে আসছি আমরা হরে, তা যে কোনো জিনিসকে যদি আমরা হর থেকে লবে নিয়ে আসি তাহলে এরা পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে পজিটিভ পাওয়ার ছিল, এখানে নেগেটিভ পাওয়ার হবে। আবার একইভাবে যদি উল্টাটা করি, এখানে মাইনাস ওই, তাহলে এখানে 1 বাই যদি এক্স পাওয়ার মাইনাস বি হয় তাহলে এটা আমরা বলতে পারবো কি, এটা আসলে মেনলি এক্স পাওয়ার বি ছিল, তাই না? একইভাবে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে। অর্থাৎ আমরা যদি হর এবং লবকে পরস্পরকে চেঞ্জ করতে চাই তাহলে পাওয়ারগুলো কী করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, পাওয়ারগুলো পরিবর্তন করে দিতে হবে। তাহলে যদি আমরা এইখানে 3 পাওয়ার মাইনাস 3 আছে, ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে চাই, উপরে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, আমরা এটাকে আর লবের হরে লিখতে চাই না, উপরে নিয়ে যেতে চাই। তাহলে উপরে নিয়ে গেলে উপরে 1 আছে, তার সাথে গুণ হবে কি 3 পাওয়ার মাইনাস 3 আছে, তাহলে এটা উপরে গিয়ে হবে কত 3 পাওয়ার প্লাস 3। ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো জিনিস হর থেকে যদি লবে যায় এরকম পাওয়ার বিশিষ্ট সংখ্যা, তাহলে কি হবে, তার সূচকটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে উপরে গিয়ে মাইনাস হতো। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, আর এর বিস্তারিত ব্যাখ্যা আমরা ক্লাসগুলোতে বুঝিয়েছিলাম এর আগের ক্লাসে। তো এখন দেখো 1 ইন্টু 3-এর উপর 3 পাওয়ার দিলে হয় 27, তাহলে এখানে হবে কি 27। তাহলে এটাই হচ্ছে আমাদের কি
অ্যান্সার। তো আমি এক লাইনে অঙ্কটা সহজে করে দিলাম এবং প্রত্যেকটা পয়েন্ট আমি কি করেছি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছি। তোমরা সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এরপর দেখো আমরা দেখব 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে 2 নম্বর, তো 1 নম্বর অঙ্ক আমরা করে ফেললাম, এরপর আমরা করব 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে কি আছে এখানে, এটা দেখবো এবার আমরা। তাহলে 2 নম্বর অঙ্কটাকে যদি আমরা তুলি আগে, তাহলে এখানে আমরা দেখব যে একইভাবে দেখো দেওয়া আছে যে 3 রুট অর্থাৎ 3 এর স্কোয়ার মানে 3 এর রুট আর কি, তারপর 7 এর উপর স্কোয়ার ইন্টু তারপর 7 এর কি 3তম মূল, 7 এর 3তম মূল আর 7 এর 2তম মূল অর্থাৎ 7 এর উপর স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটাকে যদি আমরা এখানে করতে চাই তাহলে কি হবে দেখো, আমরা এখানে দেখতেছি। তো আমরা এই অঙ্কগুলো যখন করব তখন রুটগুলোকে আমরা এর আগের ক্লাসে করেছি, রুটগুলোকে আমরা কি করে ফেলবো, সূচকে রূপান্তর করে ফেলবো। রুটগুলোকে আমরা কি করব, অর্থাৎ যেগুলো মূল আছে অর্থাৎ মূলগুলোকে আমরা কি করব, সূচকে রূপান্তর করব, মূলগুলোকে সূচক বানাবো। কীভাবে মূলগুলোকে সূচক বানাবো, তো আমরা জানি যে একটা সূচক মানে হচ্ছে এই, মূল মানে হচ্ছে এরকম, সূচক মানে তার উপর কি এই একটা ইন্টিজার, পূর্ণ ইন্টিজার, আর মূল মানে হচ্ছে ওই ইন্টিজারের গুণাত্মক বিপরীত সংখ্যাটা যদি সূচক হিসেবে থাকে তাহলে সেটাই হচ্ছে মূল। অর্থাৎ জেনারেলি মূল যা জেনারেলি পাওয়ার যেটা, আর ওই পাওয়ারের যদি আমরা গুণাত্মক বিপরীত লিখি পাওয়ার হিসাবে তাহলে সেটি হয়ে যাবে কি মূল। অর্থাৎ পাওয়ার হিসেবে যদি কোনো সংখ্যার গুণাত্মক বিপরীত থাকে তাহলে সেটাকে আমরা মূল বলি। এই জিনিসটাকেই আমরা মূলত কীভাবে লিখি, এইভাবে লিখি। ঠিক আছে, তো এই যে মূলে গুণাত্মক, মূলে সূচকটা তার গুণাত্মক বিপরীত রাশি হিসেবে থাকে এবং সেইটাকেই আমরা এই ওয়েতে লিখি। তাহলে যখন আমরা অর্থাৎ যে কোনো 7 স্কোয়ার আছে তার উপর যদি আমরা কি এইরকম করি, এইরকম আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো এই সংখ্যার উপর কীভাবে, এই 1/3 আসলে কি পাওয়ার হিসেবে আছে, যেহেতু মূল, তাহলে মূলটাকে যখন আমরা পাওয়ার হিসেবে লিখতে চাই তখন মূলের গুণাত্মক বিপরীত রাশি হিসেবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে মূলকে যখন আমরা পাওয়ার হিসেবে লিখব তখন কি লিখতে হবে, তার গুণাত্মক বিপরীত রাশি লিখতে হবে। অর্থাৎ মূল যখন মূলে যা হবে, কোনো একটার মূল যদি x হয় তাহলে তার সূচক হবে, মানে 3 যদি হয় তাহলে তার সূচক লিখতে হবে আমাদের 1/3। যেমন রুট ওভার এখানে যদি আমরা x লিখি তাহলে এটা হবে x পাওয়ার 3, এটার উদাহরণ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মূলে যা হবে ওই মূলকে যখন আমরা সূচকে রূপান্তর করব তখন তার গুণাত্মক বিপরীত হিসেবে সূচক দেব। তাহলে এই সেম কাজটা যদি আমরা প্রতিটি ক্ষেত্রেই করতে চাই তাহলে আমরা প্রথমে মনে করো এখানে 7 উপর স্কোয়ার আছে, তাহলে 7 7 49 আমরা আগে লিখে ফেললাম। ঠিক আছে, কখনো কখনো আমরা এটা আগে হিসাব করব না, কিন্তু এই ক্ষেত্রে আমরা আগে হিসাব করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা না করি, এটা ঝামেলাই হয়ে যাবে, আমরা 7 রেখে দিই, 7 উপর আমরা দিই স্কোয়ার। আর এই যে আমি বারবার বললাম, অনেকবারই বুঝালাম যে এখানে যে জিনিসটা রুট থাকবে সেটাকে যখন আমরা পাওয়ার হিসেবে লিখব তাহলে এটা কি গুণাত্মক বিপরীত হিসেবে লিখলে সেটাই হয়ে যাবে রুট। ঠিক আছে, একইভাবে এখানে গুণ চিহ্ন দিলাম আমি। এরপর শুধু 7, তাহলে 7 উপর কি আছে 3তম মূল আছে, তাহলে এই মূলটাকে যদি আমরা পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে ও মূলের বিপরীত গুণাত্মক বিপরীত সংখ্যাকে পাওয়ার হিসেবে লিখলে দুটো একই মিনিং দাঁড়াবে। সেম ওয়েতে এখানেও কি হবে, এখানে শুধুমাত্র রুট আছে, তার মানে আমরা বলতে পারি শুধু রুট মানে এখানে আছে 2, তাহলে এটাকে যখন আমরা পাওয়ার হিসেবে লিখবো এই রুটটাকে তখন গুণাত্মক বিপরীত হিসেবে লিখতে পারবো। ওকে, তো এখন আমরা জানি যে কোনো একটা এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রেই, তার আগে আমরা এখানে একটু কাজ করে নেই, জিনিসগুলোকে একই সেম বানিয়ে ফেলি। এই আমরা এগুলো সবই ঠিক রাখবো, শুধু এই জায়গায় হিসাব করবো। দেখো পাওয়ারের উপর কি আছে, পাওয়ার আছে, এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তার মানে 7 বেস, তার উপর পাওয়ার 2, তার উপর পাওয়ার 1/3। তাহলে আমরা জানি যে এক্স পাওয়ার এ তার উপর যদি বি হয় তাহলে আমরা এটা পড়েছিলাম এক্স এ বি, এক্স পাওয়ার এ বি, অর্থাৎ এটা গুণ হবে। ঠিক আছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারবো 7 উপর 2 × 1/3, 2 × 1/3, এটা গুণ করলে আমরা জানি যে যখন পূর্ণ সংখ্যা কোনো একটা ভগ্নাংশের সাথে গুণ হয় তখন পূর্ণ সংখ্যাটি লবের সাথে গুণ হয়, তাহলে এটা আমরা হবে কি 2/3 হবে। ঠিক আছে, এটা লবের সাথে গুণ হবে। আর এখানে গুণ 7 পাওয়ার 1/3, আর এখানে আছে 7 পাওয়ার 1/2। ঠিক আছে, এখন আমরা এখানে দেখো একসাথে গুণ এবং ভাগ কি আছে একসাথে আছে,
গুণ ভাগ যেহেতু একসাথে আছে তাহলে এটা আমরা একসাথে কি করব, মিশ্র ওয়েতে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব মিশ্র ওয়েতে? তো আমরা জানতাম যে এক্স পাওয়ার এম ইন্টু এক্স পাওয়ার এন এটা সমান হচ্ছে কি, এই দুটো পাওয়ার যোগ করতে হবে এবং তার সাথে যদি এক্স পাওয়ার কি থাকে, কিউ পি থাকে, তাহলে আমরা কি করব, তাহলে এই দুটার জন্য কি হবে, প্লাস হবে এম প্লাস এন, আর এটা নিচে যেহেতু পি আছে এই জন্য কি হবে মাইনাস পি, অর্থাৎ এক্স পাওয়ার এম প্লাস এন, আর সবগুলো যেহেতু একই বেস, সেম বেস, তাহলে যে দুটি গুণ আছে সে দুটির জন্য যোগ, আর যেটি ভাগ আছে সেটির জন্য পাওয়ারটা বিয়োগ হবে। ওকে, তাহলে যেহেতু বেস সবগুলো একই বেস, তাহলে একটাই বেস দিয়ে আমরা গুণের যেগুলো গুণ হিসেবে আছে সেগুলোর পাওয়ারকে যোগ করব, আর যেটা নিচে আছে সেটার পাওয়ারকে কি করব, উপরে গিয়ে বিয়োগ করে দেবো। ওকে, তো একইভাবে তাহলে এখানে আমরা কি করব, তাহলে একটাই বেস দেব 7, একটাই বেস 7 দিলাম, তার উপর পাওয়ার এখানে হবে কি 2/3 প্লাস উপরে আছে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই পাওয়ার যোগ হবে, আর এই 7 এই পাওয়ার এই জিনিসটা যেহেতু নিচে আছে 7√7, মানে 7-এর উপর হাফ পাওয়ার নিচে আছে, এই জন্য এটা উপরে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হবে। ঠিক আছে, এই জিনিসটাকে তোমরা অন্যভাবেও চিন্তা করতে পারো, যেমন এক্স এম আছে, এক্স এন আছে, আর এখানে মনে করো এক্স পি আছে, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে এক্স এম এর মতো এক্স রাখলাম, এক্স এন রাখলাম। একটু আগে আমরা যেটা শিখালাম যে লবে যে জিনিসটা, হরে যে জিনিসটা থাকবে সেটা লবে গিয়ে কি হবে, এখানে যে পাওয়ার থাকবে তার বিপরীত পাওয়ার হবে। ঠিক আছে, তার বিপরীত পাওয়ার হবে। এবার যদি আমরা এগুলোকে কি করতে চাই, গুণের প্রসেস করতে, সবগুলো যোগ হয়ে যাবে, তাহলে এম প্লাস এন আর প্লাস এ মাইনাস এ মাইনাস পি। ঠিক আছে, তো যেভাবেই আমরা চিন্তা করি না কেন জিনিসটা একই হবে। ওকে, তো আমি চাই যে তোমাদের ম্যাথের বেসিকটা কি হোক, অত্যন্ত শক্তিশালী হোক, এই জন্য আমি সম্ভাব্য সব ওয়েতে দেখাই, তোমরা যেটা বুঝতে পারবে সেটা পিক করবা। ওকে, এখন আমরা কি করব, 7, তোমরা যদি মনে করো যে 7 লিখে এটা গুণ করা ঝামেলা, তোমরা চাইলে এই জিনিসটাকে আলাদা করে কি করতে পারো, নোট করতে পারো, অথবা তোমরা মনে করবা যে 7-এর জায়গায় 7 আছে, মনে 7 অর্থাৎ মনে করবো এখানে 7 লিখবা, লিখার পর অতবার মনে করবা 7/9, তারপর এইটা একটা কি ভগ্নাংশের, যে ওয়েতে ভগ্নাংশের যোগ করতে হয় সেই ওয়েতে কি করবে, এটাকে ভগ্নাংশের যোগ করে ফেলবা। ঠিক আছে, মনে করবা 7/9 এখানে, তাহলে ভগ্নাংশের যোগ কি হবে, প্রত্যেকটাই এখানে কি 2 3 3 2 আছে, তাহলে 3 3 2 এর লসাগু আমরা জানি। তো এই দাগটা কিন্তু একটুখানি উপরে দিতে হবে, তার কারণ আমরা যে সংখ্যাটা লিখবো সেটা যেন আবার নিচে নেমে না যায়, 7-এর উপরেই যেন সব থাকে। তাহলে 3 3 আর 2 এর লসাগু 6, এরকম সহমৌলিক সংখ্যা 3 আর 2 একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না, এরকম জিনিসকে সহমৌলিক বলে, অর্থাৎ দুইটার কোনো কমন উৎপাদক নেই এক্সেপ্ট 1। তো এগুলোর গুণফলই সাধারণত লসাগু হয়। তাহলে এখানে 3কে 2 6 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 দ্বিগুণে 4, এখানে 2 হবে, এখানে হবে 3। তো এগুলো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের বেস ঠিকই থাকবে, আর আমরা শুধুমাত্র সূচকের হিসাব করতেছি, এখানে 6, আর উপরে দেখো কত হবে 7, 4 আর 2 6, 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সেক্ষেত্রে হবে আবার 3। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারবো, এই সূচকে এগুলো যেহেতু এটা সূচক হিসেবেই আছে, তাহলে এটাকে আমরা কাটাকাটি করে এখানে কি লিখতে পারবো, 2 লিখতে পারবো, তাহলে 1/2 আছে। তাহলে এখন দেখো, তার মানে এটা কি 7-এর আসলে কি 7-এর 2তম মূল, যেহেতু কি আছে 7-এর উপর 2 এর কি ঋণাত্মক সংখ্যা আছে, মানে গুণাত্মক বিপরীত আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো 7 রুট, এইভাবে লিখতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, যেহেতু কি আছে 7-এর উপর 1/2 আছে, অর্থাৎ 2 এর গুণাত্মক বিপরীত সংখ্যা পাওয়ার হিসেবে আছে, তার মানে এটা 2তম মূল, 2তম মূল এরকম। তো 2তম মূলের ক্ষেত্রে 2 দিতে হয় না, এটা আমরা সবাই জানি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করতেছি তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছো, কোনো সমস্যা তোমাদের হবে না। এরপরের যে অঙ্ক সেটা আমরা তাহলে 1 করলাম, 1 হলো, 2 হলো, এরপর তোমরা 3টা নিজে নিজে ট্রাই করো, তারপর ভিডিওটাকে পজ করে নিজে নিজে ট্রাই করো, তারপর দেখো যে এটা মিলতেছে কিনা। তাহলে আমরা যে 3 নম্বর অঙ্কটাকে এখানে তুলে ফেলি, তাহলে এখানে দেওয়া আছে 2/1 প্লাস 5/1। তো এই পুরো জিনিসটার উপর কি আছে, ইনভার্স 1 আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব। ওকে, তো এটা করার জন্য আমরা জানি যে যখন কোনো কিছুর উপর এরকম, সেটা যে পাওয়ারই থাক না কেন, এক্স ওয়াই বি যেটাই হোক না কেন, যখন সূচক অথবা বেস যে কোনো একটি আলাদা হবে, অথবা উভয় এখানে সূচক, এখানে বেস আলাদা, সূচক যদিও সেম, তো এরকম যদি যে কোনো একটি আলাদা, সূচক আলাদা হোক বা বেস আলাদা হোক, যেটাই আলাদা হোক না কেন, আমরা কিন্তু কি করতে পারি না,
যখন যোগের উপর অল সূচক দেওয়া থাকে তখন এটাকে আমরা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি না, যতক্ষণ না এটাকে আমরা কি করতে পারি, একটা পদে রূপান্তর করতে পারি। এখানে কিন্তু একটা রাশির মধ্যে কি দুইটি পদ, এটি একটি পদ, এটি আরেকটি পদ। তো দুইটা পদের মধ্যে যখন যোগফল থাকবে, দুইটা পদের যোগফল, তখন এখানে সূচক হিসাব করতে পারবো না। আমরা সূচককে তখনই ডিস্ট্রিবিউট করতে পারবো যখন এটা একটি পদে রূপান্তর হবে। একটি পদে রূপান্তর হবে, একটি পদ মানে আমরা জানি যে একটি পদের মধ্যে দুটি পদ কি থাকতে পারে, গুণফল হিসেবে থাকতে পারে। ঠিক আছে, একাধিক পদ যখন গুণফল হিসেবে থাকে তখন মূলত এটা আলাদা আলাদা পদ হয় না, একটিই পদ হয়। আবার একাধিক চলক বিশিষ্ট এরকম জিনিস যদি নিজের সাথে কি থাকে, ভাগ হিসেবে থাকে, তখন এটা একটা পদ হিসেবে বিবেচিত হয়। শুধুমাত্র যোগ বা বিয়োগ থাকলে সেটা আলাদা আলাদা পদ হিসেবে বিবেচিত হয়, কিন্তু নিজেদের মধ্যে যদি গুণ এবং ভাগ থাকে তাহলে সেটি একটি পদ হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানে যদি দুইটি পদ আছে, দুইটি পদের যোগফল, সেক্ষেত্রে আমরা সূচকটাকে জানি যে এটা কি করতে পারবো না, আমরা সূচকটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো না, আমরা এইরকম করে লিখতে পারবো না। ঠিক আছে, এখন এটা আমি বারবার বলেছি যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা পদের যোগফল এবং বিয়োগফলের উপর যদি একটা সূচক থাকে তাহলে ওই সূচককে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না, সেটার জন্য আলাদা সূত্র আছে। আমরা শুধুমাত্র যেমন a+2 যদি পাওয়ার হয় সেক্ষেত্রে আমরা সেই সূত্রটি জানি, আর অন্যান্য পাওয়ার হলে সেটা আমরা জানি না। আর এক্সেপ্ট 1 যদি হয় সেক্ষেত্রে তো আমরা জানি যে 1 কোনো কিছুর উপর পাওয়ার দিলে সেটাই হয়, সেক্ষেত্রে 1 ব্যতিক্রম। 1 বাদে যে কোনো পাওয়ার থাকলে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো না। ঠিক আছে, থিওরিটিক্যালি 1ও ডিস্ট্রিবিউট করতে পারি না, বাট 1 হচ্ছে এমন একটা সংখ্যা, এটা ডিস্ট্রিবিউট আমরা করলে আর না করলে মান একই আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতে পারতেছি না, তাহলে আমরা কি করবো, ভিতরের কাজ করবো আগে। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে আমরা জানি যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ওটা, আর এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আগে এই কাজটি করব। তো আমি এটা কেন এতক্ষণ ধরে তাহলে বুঝাইলাম, তার কারণ গুণের ক্ষেত্রে যখন গুণ থাকে তখন কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ না করে বাইরের কাজটাই আগে করব। ঠিক আছে, কিন্তু যোগের ক্ষেত্রে আমরা এটা করবো না, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। কেন, তার কারণ আমরা বাইরের পাওয়ারের কাজ এখানে হিসাব করতে পারবো না, এটা আমরা জানি। তো তাহলে এই জিনিসটাকে যদি আমরা আগে হিসাব করি তাহলে এখানে কি হবে, যেহেতু আমরা দেখো এটাকে কিভাবে করব, ইন্টিজারে কিভাবে রূপান্তর করব, মানে একটি পদে কিভাবে বানাবো। তো এটা হচ্ছে দেখো কি আছে এখানে, 1 এর উপর মাইনাস পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা নিচে নিয়ে যাব, 1/2 পাওয়ার +1 লিখতে পারবো, তাহলে পজিটিভ আসলো আমাদের। তাহলে এখানে একটা মান পাবো আমরা, অর্থাৎ এগুলোর মান নির্ণয় করবো, অ্যাকচুয়ালি এদের মান কত হবে, ভগ্নাংশে হোক বা পূর্ণ সংখ্যায় হোক। আর এটাকে আমরা কি লিখতে পারবো, 1/5 পাওয়ার 1 লিখতে পারবো। অর্থাৎ এমনিতেও নর্মালি আমরা বলতে পারি যে কোনো কিছু ইনভার্স মানেই হচ্ছে কি, এক্স ইনভার্স এ মানেই হচ্ছে 1/, কি এক্স পাওয়ার এ, অর্থাৎ কোনো এই 5 - 1 হচ্ছে কি 5 পাওয়ার 1 এর গুণাত্মক বিপরীত। তাহলে এটাকে আমরা কি নিচে নিয়ে আসলে এইভাবে লিখতে পারবো এটার মান। ঠিক আছে, তো আমরা জানি যে 1 কোনো কিছুর উপর পাওয়ার দিলে কিছুই হয় না, এটাই হবে। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা এই লাইন থেকে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা জাস্ট কি করছি, এখানে যেহেতু কি আছে মাইনাস পাওয়ার আছে, তার মানে আমরা 2টাকে কি মাইনাস পাওয়ার থাকা মানেই কি গুণাত্মক বিপরীত নিচে আসবে, অর্থাৎ প্লাস পাওয়ার হয়ে যাবে। তো এখানে 1 যেহেতু পাওয়ার, এই জন্য আমরা 1 পাওয়ারগুলো তুলে দিলাম, তার কারণ যে কোনো কিছুর উপর 1 পাওয়ার দিলে সেই মানটি হয়। এরপর আমরা কি করব, এটাকে যদি আমরা লসাগু করি, কি করি, যোগ করি, তাহলে কিন্তু আমাদের এই যে দুইটা পদ মিলে কিন্তু একটা পদ হয়ে যাবে। তাহলে 5 দ্বিগুণে 10, আর এখানে হবে 5 + 2। তো এগুলো তোমরা বুঝো ভগ্নাংশের যোগ। তারপর -1 পাওয়ার +1 না, +1 পাওয়ার হলে তো ঝামেলাই থাকতো না। তো এখন দেখো এখানে কি হবে, এখানে হবে 7/10। এখন দেখো এখানে মাইনাস পাওয়ার আছে, তাহলে আমরা কি করব, তো আমরা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন মাইনাস পাওয়ার হচ্ছে তখন কি করতেছি, তখন আমরা কি করতেছি, মনে করো এক্স এর উপর মাইনাস পাওয়ার আছে, তাহলে আমরা এটাকে কি করতেছি, 1/x লিখতেছি, বা এখানে যদি a থাকে তাহলে এখানে আমরা x পাওয়ার a লিখতেছি, অর্থাৎ নিচে নিয়ে গিয়ে পজিটিভ পাওয়ার দিচ্ছি। কিন্তু এখানে যেহেতু মনে করো x/y, তার উপর কি আছে, -1 বা -a আছে, তাহলে আমরা এইবার কি করব, একই কাজ করব এবারেও আমরা একই কাজ করব। তাহলে আমরা কি করব, 1/x/y, তার উপর কি করে দেব, সরি এখানে আমরা 1 দিয়ে হিসাব করি, অন্য সংখ্যা দিলে এখানে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তাও করা যাবে +1, আপাতত 1 দিয়েই বোঝাই আমি, তারপর অন্য সংখ্যার জন্য বুঝেছি -1 আছে। তাহলে এখানে কি হবে দেখো তো, তাহলে এখানে দেখো কি হবে তোমাদের, আচ্ছা এখানে +1 হবে। ঠিক আছে, তো +1 যখন পাওয়ার হবে তখন কিন্তু কি হবে, এই জিনিসটাই
তাহলে 1 ডিভাইডেড বাই কি হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এরপর আমরা জানি কি এটাকে ভাগ উল্টায় গুণ করলে কি হবে 1 ওয়াই উপরে যাবে আর এক্স নিচেই থেকে যাবে। তার মানে আমাদের শেষে চলে আসলো কত, মানে জাস্ট কি হলো ওয়াইটা উপরে গেল এক্সটা নিচে আসলো। এটাকে যদি আমরা এ দিয়েও করতাম, মনে করি এটাকে আমরা এ দিয়ে করতেছি, সবগুলোই কি আছে এ আছে, তাহলে কি হতো, তাহলে এখানে মাইনাস এ আছে, তাহলে আমরা নিচে 1 বাই পুরো সংখ্যাটাকে নিচে নিয়ে এসে কি দিতে পারতাম প্লাস এ দিতে পারতাম। এখন আমরা জানি যে গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কি হয় ডিস্ট্রিবিউট হয়, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়। আমরা পাওয়ার আগে ডিস্ট্রিবিউট করতে পারতাম, পরে করলাম সমস্যা নেই, তাহলে যেটাই হোক না কেন এই দিন শেষে এটাই আসতো। এখন দেখো আমরা আবার এটা যেহেতু মেইন ভাগ, আমরা জানি যে একাধিক ভগ্নাংশ যখন থাকে তখন নিচের ভগ্নাংশটা উল্টে যায়, এটা নিচের ভগ্নাংশটাকে আমরা উপরে নিয়ে গেলে অর্থাৎ ভাগ উল্টায়, যেটাকে আমরা গুণ বলি, অর্থাৎ গুণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে গুণ করা। ঠিক আছে, তো এ ওয়াই উপরে যাবে আর এক্স পরে নিচেরটা নিচেই থাকবে। ঠিক আছে, এইটা এইরকম এটা বলি আমরা, এই নিচেরটা চলে যায় উপরে আর উপরের যেটা থাকে সেটা নিচেই থাকে, তাহলে কি হলো এইরকম হলো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে যখন এখান থেকে আমরা তাহলে একটা নিয়ম শিখলাম, যখন এক্স পাওয়ার মাইনাস এ হবে তখন 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার এক্স টু দি পাওয়ার এ লিখবো আমরা, কিন্তু যখন এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এইরকম কিন্তু মাইনাস হবে তখন আমরা কি লিখতে পারবো, আমরা জাস্ট মানে যখন আমরা গুণাত্মক বিপরীত করবো এন রেজাল্ট এইরকম হবে ওয়াই বাই এক্স, মানে জাস্ট আমরা কি করবো হরকে লব করে দিয়ে এখানে কি করে দেবো এ করে দেবো। ঠিক আছে, হরকে লব করে দিয়ে, তাহলে এখানে আর এই 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 ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত দেখো এটা আসবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, আর পাওয়ারটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, প্লাস পাওয়ার থেকে মাইনাস পাওয়ার হবে। একইভাবে যদি এখানে প্লাস পাওয়ার হতো তাহলে হর লব চেঞ্জ করলে মাইনাস পাওয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু একই মেকানিজম আমরা করতে পারি। দেখো এক্স ডিভাইডেড বাই 1, তারপর আমরা -1 পাওয়ার দিতে পারি না, কোনো সমস্যা আছে কোনো, তখন এক্সের উপর একটা 1 আমরা কল্পনা করতেই পারি, আর 1-এর উপর যে পাওয়ারই দিই না কেন সেটা 1ই হবে। তার মানে এই জিনিসের সাথে এই জিনিসের কোনো ডিফারেন্স নাই। এখন দেখো আমরা যেখানে যেটা শিখলাম, তাহলে 1 উপরে যাবে, হর লব চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে পাওয়ারটাকে কি করে দিতে হবে প্লাস করে দিতে হবে। ওকে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এইভাবে চিন্তা করার দরকার নেই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সরাসরি এইভাবেই চিন্তা করব, বাট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করব, যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব হরকে লব এবং লবকে যদি আমরা হর করে দেই তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে জাস্ট অপোজিট হয়ে যাবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে জাস্ট অপোজিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব 10কে উপরে দিয়ে দেব, তাহলে 10 হবে উপরে আর 7 হবে নিচে, আর মাইনাস পাওয়ারটা হয়ে যাবে +1 পাওয়ার, তাহলে দিন শেষে 1-এর উপর যে পাওয়ারই দিই না কেন এটা 10/7 হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা অ্যান্সার। আবার এটাকে যদি আমরা মনে করি যে না আমরা এটাকে কি করব একদম ছোট বাচ্চার মতো ভেঙে ভেঙে করব, তাহলে কি হবে দেখো, তো এটা কিন্তু অ্যান্সার। এরপর আমরা এই সেম লাইনটাকে আবার আরেকটু করি, যদি অন্যভাবে দেখাইতে চাই, তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, পাওয়ারগুলো কি হয়ে যায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে 7-এর উপর আমরা কি দেবো -1 দেবো, তারপর 10-এর উপর কি দেবো 10-এর উপর -1 দেবো পাওয়ার। ওকে, এরকম করতেই পারি আমরা, তখন পাওয়ারের ডিস্ট্রিবিউশন আমরা জানি যে পাওয়ারগুলো কি হয় গুণ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার ডিস্ট্রিবিউট হয়, 7-এর উপরেও -1 হবে, 10-এর উপরেও পাওয়ার -1 হবে। তো এইভাবে যে পাওয়ারকে ডিস্ট্রিবিউট করি আমরা ইজ ইকুয়াল টু কি হবে, এটাকে আমরা লিখতে পারবো কি 1 ডিভাইডেড বাই 7, আর এটাকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 10। তখন যে কোনো জিনিসের মাইনাস পাওয়ার মানেই কি তোমার তাদের বিপরীত সংখ্যা 1/7 1/10, যেহেতু মাইনাস আছে। তো এবার দেখো দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশে আমরা কি করি, এরকম দুইটা ভগ্নাংশ যদি পরস্পরের সাথে ভাগ হিসেবে থাকে তাহলে আমরা জানি যে প্রথম ভগ্নাংশটিকে আমরা কি করি ঠিক লিখি, মেনলি নিচের ভগ্নাংশটাকে আমরা গুণ হিসেবে লিখে এটাকে উল্টাই দেয়, এটাকে বলে গুণাত্মক সংখ্যা দ্বারা গুণাত্মক বিপরীত সংখ্যা দ্বারা গুণ করা ভাগের পরিবর্তে। তো এই যে দেখো দিন শেষে এখানেও কিন্তু 10/7 আসলো, 1 আর 10 গুণ করলে 1 হবে, 7 আর 1 গুণ করলে 7 হবে, তাহলে একই উত্তর আসলো। তো এইভাবে তোমরা ভেঙে ভেঙে করতে পারো, অথবা আমি যেটা বুঝালাম যে যখন কোনো ভগ্নাংশের উপর কি থাকবে একটা ঋণাত্মক পাওয়ার থাকবে তাহলে আমরা কি করবো জাস্ট ভগ্নাংশের হর এবং লব চেঞ্জ করে দিয়ে এই পাওয়ারটাকে পজিটিভ করে দিতে পারবো। ওকে, তো এটা কিভাবে প্রমাণ আসলো সেটা কিন্তু আমি তোমাদেরকে ভেঙে 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 যেখানে দেখালাম। ঠিক আছে, আচ্ছা কিভাবে হয় সেটা আমি দেখালাম, এভাবে এক্স ডিভাইডেড বাই, ফাইনালি যদি আরেকবার দেখাই, তো আমি চাচ্ছি তোমাদের এই জায়গাতে কোনো ধরনের
কনফিউশন না থাক, ঠিক আছে? তোমরা যারা বুঝে থাকবে তারা স্কিপ করো, মানে অর্থাৎ ভিডিওটা কেটে নিতে পারো। তাহলে এখানে দেখো এই সংখ্যার ক্ষেত্রে যেভাবে দেখালাম, তাহলে এখানে কি হচ্ছে, কিভাবে এক্স উপরে যাবে ওয়াই নিচে আসবে। তাহলে আমরা জানি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এ হবে, আর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এ হবে, ঠিক আছে? আমরা জানি পাওয়ারের ডিস্ট্রিবিউশন। তাহলে তাহলে আমরা জানি যখন মাইনাস পাওয়ার থাকে তখন এখানে গুণাত্মক বিপরীত ওয়াই পাওয়ার এ লেখা যায়, ঠিক আছে? এখানে এক্স টু দি পাওয়ার এ লিখতে পারবো। ওই সেমভাবে এবার কি করবো আমরা, ওয়াই টু দি পাওয়ার এ থাকবে, আর এটাকে আমরা কি করবো, উল্টাই দেবো, এক্স টু দি পাওয়ার এ করবো। এরপর দেখো নিচে 1 হবে, নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এ। তো আমরা জানি যে দেখো দুইটা বেজের উপর যদি সেম পাওয়ার থাকে তাহলে আমরা কি করতে পারি, মানে এবং তারা যদি গুণ হিসেবে থাকে এবং ভাগ হিসেবে থাকে তখন সেটাকে আমরা একটা সিঙ্গেল পাওয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি শর্ট এখানে নাও বুঝি, তাহলে তোমরা যেহেতু পরে বুঝতে পারো। ওকে, তাহলে এখানে কি হবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই, তার উপর কি হয়ে গেলো এ পাওয়ার। তাহলে দেখো কি হলো, যদি কোনো কিছুর উপর, তাহলে এই জিনিসটাকে আমরা এখন থেকে সরাসরি কি লিখতে পারবো, তাহলে কোনো একটা ভগ্নাংশের উপর যদি এরকম মাইনাস পাওয়ার থাকে তাহলে আমরা জাস্ট কি করতে পারবো, হরকে লব, লবকে হর বানিয়ে পাওয়ারটাকে কি করে দিতে পারবো, পজিটিভ করে দিতে পারবো। তো এটাই হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যার কি একটা ম্যাজিক, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা বুঝতে পারছি আশা করি। তো আমরা যদি পরের অঙ্কে যাই, তো পরের অঙ্কটি দেখো এখানে কি লেখা আছে। আমরা কত নম্বর পর্যন্ত করেছি জানো, আমরা 3 নম্বর পর্যন্ত করেছি, এখন আমরা করব 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্ক যদি আমরা একটুখানি তুলি এখানে, তাহলে আমরা পাইতেছি যে এখানে টোয়াইস এ ইনভার্স 1, এটাকে ইনভার্স পড়া হয়, ঠিক আছে? মাইনাস পাওয়ারটাকে ইনভার্স হিসেবেও পড়া হয়, এটা হয়তো আমি তোমাদেরকে বলি নাই, তো বলে দিচ্ছি। এটাকে পড়া হয় ইনভার্স। যেমন টু দি পাওয়ার যদি পজিটিভ পাওয়ার হয় তখন বলা হয় টু দি পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়াই। আর যদি এটা থাকে তাহলে এটাকে বলা হয় এ ইনভার্স ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই অথবা এ টু দি এ ইনভার্স ওয়াই, তো এইভাবে পড়া হয়। তো এখানে দেখো তাহলে থ্রাইস বি ইনভার্স 1, তার উপর কি আছে, আবার ইনভার্স 1 আছে। তো একইভাবে আমরা যেহেতু এখানে পজিটিভ চিহ্ন আছে, তো আগেই আমরা পাওয়ারটাকে কি করতে পারতেছি না, ডিস্ট্রিবিউট করে দিতে পারতেছি না। তো সেক্ষেত্রে আগে আমরা কি করবো, আগের মতো করেই ভিতরের কাজটা করব, ব্র্যাকেটের ভিতরে। এখন এইখানে দেখো আমরা যদি দেখি 2 এর উপর কিছুই নাই, এই পাওয়ার 2 এর উপর কিছুই নাই, তাহলে 2 2 এর মতোই থাক। আর এ এর উপর কি আছে, এই পাওয়ারটা শুধুমাত্র এ এর উপর আছে, তাহলে এ ইনভার্স 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 1 বাই এ পাওয়ার 1। তো যখন 1 থাকে তখন আমরা মূলত 1 দেই না, ঠিক আছে? এরপরে আমরা কি কি লিখতে পারবো, 3 এর উপর 3 থাকবে, আর বি ইনভার্স 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই বি পাওয়ার, এটা -1 ছিল, পাওয়ার +1, তো +1 দেওয়ার কোনোই দরকার নেই, ঠিক আছে? এরপর এটা আমরা দিলাম -1, ওকে? তো এখনই তোমরা আবার মনে করতে পারো যে এই লাইনে এবার তাহলে হরকে লব, লবকে হর বানাই, না, এটা শুধুমাত্র গুণ থাকলে। এখানে দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নকে সরাই ফেলতে হবে, দেন এটা করা যাবে। তার মানে এখানে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ আছে, আগে ভগ্নাংশ দুইটাকে যোগ করে একটা ভগ্নাংশ বানাইতে হবে, তারপর এটা শুধুমাত্র একটি পদের জন্য প্রযোজ্য। আমরা জানি যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা পদের জন্য এটা প্রযোজ্য না, একই পদের জন্য এটা শুধুমাত্র প্রযোজ্য হবে। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে দুইটা ভিন্ন পদ, ওটা আমরা করতে পারবো না। তো এরপর আমরা কি করব, আমরা জানি যে এটাগুলো গুণ, আসলে এগুলো কি গুণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা সবসময় কোনো একটা ভগ্নাংশের সাথে গুণ হলে সেটি লবের সাথে গুণ হয়ে যায়। তাহলে 2 এককে 2 ডিভাইডেড বাই এ প্লাস একইভাবে 3 আর 1 গুণ করলে 3 ডিভাইডেড বাই বি, তার উপর হবে -1, ওকে? তো এই লাইন যদি তোমরা বুঝে থাকো তাহলে এরপর কি হবে দেখো, এরপর হবে আমরা যদি এ আর বি এর লসাগু করি, তাহলে এ আর বি এর লসাগু কিন্তু এ বি, এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, ওকে? এ বি এর লসাগু যদি এ বি হয় তাহলে আমরা এ বি কে যদি বি দ্বারা ভাগ, এ দ্বারা ভাগ করি তাহলে বি থাকবে, তাহলে এখানে হবে টোয়াইস বি। একইভাবে এখানে বি বি কেটে গেলে এ থাকবে, তাহলে এ কে 3 দ্বারা গুণ করলে হবে থ্রাইস এ, ঠিক আছে? -1। এখন দেখো এটা একটা সিঙ্গেল, উপরে যদিও যোগ হিসেবে আছে, তার মানে এটা পুরোটাই একটা কি লব, আর এই পুরোটাই একটা হর। তাহলে এবার মাইনাস পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করে দিতে পারবো, জাস্ট হরকে লব এবং লবকে হর করে দিতে পারবো। এ বি ডিভাইড বাই টোয়াইস এ প্লাস 3b থ্রাইস বি, তারপর মাইনাস হরকে লব, লবকে হর করলাম, এখানে প্লাস পাওয়ারটা হয়ে যাবে কি পজিটিভ পাওয়ার হয়ে যাবে। সো পজিটিভ পাওয়ার যখন হয় তখন আমরা জানি যে এখানে যা আছে তাই হবে, ঠিক আছে? যা আছে তাই হবে, মানে প্লাস পাওয়ারের জন্য কোনো ধরনের পরিবর্তন
হয় না। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এর পরের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, এরপর হচ্ছে 5 নম্বর অঙ্ক। এরপর কত নম্বর অঙ্ক? আমরা 5 নম্বর অঙ্ক করব। ওকে, তো 5 নম্বর অঙ্ক যদি আমরা তুলে নেই আগে, তাহলে এখানে কি আছে দেখো, এ স্কোয়ার বি ইনভার্স 1 ডিভাইডেড বাই এ ইনভার্স 2 আর বি, তার উপর অল পাওয়ার আছে 2। ওকে, তো এই অঙ্কটাকে যদি আমরা এখন এখানে করতে চাই তাহলে কি হবে দেখো, আমরা যদি চাই আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি। আমরা চাইলে প্রথমেই এই পাওয়ারটা সবার মধ্যে কি করতে চাই পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তখন এখানে গুণ এবং ভাগ আছে। আবার আবার কি করতে পারি, ভিতরের হিসাবটা আগে করে তারপর পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা এই অঙ্কে একটু ভেঙ্গে ভেঙ্গে করি। তাহলে আমরা একই রকম যে পদগুলো আছে, একই রকম বেস বিশিষ্ট পদ, এখানে দেখো এ স্কোয়ার আছে আর নিচে কি আছে এ ইনভার্স 2 আছে। আর আমরা দুইটা ভগ্নাংশে আলাদা আলাদা করে লিখতেছি, এখানে বি ইনভার্স 1 আর এখানে হচ্ছে শুধু বি, বি পাওয়ার 1। ঠিক আছে, এরকম করে যদি আমরা আলাদা করে লিখি তাহলে কোনো অসুবিধা নেই। তখন আমরা এরকম একটা ভগ্নাংশ এরকম ভিন্ন ভিন্ন করতেই পারি। তখন আমরা জানি গুণের ক্ষেত্রে হর হর গুণ হবে, লব আর লব গুণ হবে, এর উপরেগুলোই লব, লব আর লব গুণ হবে, হর 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 গুণ হবে। সেক্ষেত্রে আমরা পূর্বের জিনিসটাই ফিরে পাবো, কোনো ধরনের সমস্যা নেই। আমরা যদি এই লাইনটা নাও লিখি তাও কোনো সমস্যা নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি। যারা প্রথম লাইন দেখে বুঝতে পারবা তাদেরও কোনো সমস্যা নেই। এখন দেখো এই দুইটাতে বেস কি, সেম, এইটাতে বেস একই রকম, অর্থাৎ এ এ বেস। অর্থাৎ তোমরা যদি এটা না লিখো, না লিখে তোমরা দেখতেছো কি, এই যে এখানে এখানে কি আছে এ বেস, এখানেও এ বেস, তাহলে তোমরা কি করতে পারো, যেহেতু এটা নিচে আছে ভাগ হিসেবে আছে, তাহলে আমরা কি করতে পারি, একটাই বেস দিলাম, দিয়ে ভাগের জন্য উপরে 2 আছে, আর যেহেতু এটা নিচে আছে ভাগ হিসেবে আছে, তাহলে কি হবে, আমরা বিয়োগ করবো, তাহলে মাইনাস -2। ঠিক আছে, আমরা জানি যে পাওয়ারে যে এটা আছে সেটাই কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ -2। ঠিক আছে, এরপর কি আছে দেখো, বি এর পর এখানে দুইটারই বেস 1। ঠিক আছে, এখানেও বেস 1, তাহলে -1, তাহলে এটা +1 আছে, তাহলে এই বেস ভাগের ক্ষেত্রে বেস কি হয়ে যাবে, বেস ঠিক থাকবে আর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে +1 আছে, উপরে গিয়ে -1 হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তোমরা যদি চাও যে না আমরা এইভাবে করব না, আমরা আগে কি করব, মানে সবসময় আমরা গুণের নিয়ম করব, গুণাত্মক বিপরীত করব, তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে এখানে এ স্কোয়ার আছে, এইটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, এখানে কি -2 আছে, তাহলে উপরে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, এটা আমরা জানি। আর বি এখানে -1 আছে, আর এই বিটাকেও যদি উপরে নিয়ে যেতে চাই তাহলে +1 পাওয়ার -1 পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা চাইলে কি করতে পারবো, এইরকমও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, অথবা তোমরা যদি চাও, আচ্ছা এইভাবেই করো, তো যেটাই করো না কেন এখানে যদি করো তাহলে এখানে কি হবে দেখো, এ 2 + 2, তাহলে পাওয়ার যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে 4, আর এখানে বি দেখো এখানেও যোগ হয়ে যাবে, -1 আর -1 এর মধ্যে প্লাস করলে -2 হবে। ঠিক আছে, তার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এবার দেখো কি হবে, তো এবার দেখো আমরা কি করতে পারবো, এই পাওয়ারটিকে এবার আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। এখানে যদি গুণ গুণ চিহ্ন আছে তো ডিস্ট্রিবিউট করে দিতে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের উপর যদি আমরা 4 দেই তাহলে এই 2টা কি হবে, এই 4 এর সাথে একবার গুণ হয়ে যাবে, তাহলে a⁻8 হবে। অর্থাৎ তোমরা যদি ভেঙে করতে চাও তাহলে ভেঙে করতে পারবা, b-2 তার উপর গিয়ে 2 দাও, কোনো সমস্যা নেই, এভাবে ভাঙ্গি করবা। তাহলে এখানে কি হবে, a⁻8 ইন্টু b⁻4, 2 দুগুণে 4 হবে। এরপর আমরা কি করব, a⁻8, এই দেখো এখানে -4 এসছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, প্লাস, নিচে নিয়ে এসে +4 দিতে পারবো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো অথবা আচ্ছা এখানে যদি করো এখানেও সেম ভাবেই হবে, দেখো তাহলে এখানে কি আছে দেখো, a পাওয়ার এই যে 2 - হয়েছে +2, তাহলে a পাওয়ার 4 হচ্ছে, আর এখানে b এটা -2, এটা তো বুঝতেই পারছো। দেখো, তো এই যে সেম জিনিস আসছে, দেখো এখানে যা আসছে এখানেও তাই আসছে। তো এখানে উত্তরটাকে আমরা যদি এইভাবেও লিখতে পারি, দেখো a⁻4, আর নিচে দেখো b⁻2 আছে, তাহলে নিচে আসলে এটা b⁻2 হবে। আমরা জানি যে গুণাত্মক বিপরীত আকারে লিখলে পাওয়ার চেঞ্জ হয়ে যায়, আমরা এখানে স্কোয়ার দিলাম।
তো এই 2টাকে আমরা কি করে দিই, এখন 2 যদি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে a পাওয়ার 8 হবে আর b পাওয়ার 4 হবে। তো আমরা চাইলে এটাকেও অ্যান্সার করতে পারি অথবা কি এইরকম করেও অ্যান্সার লিখে দিতে পারি। তো অ্যাজ ইউ উইশ। তো সাধারণত আমরা জানি যে কোনো জিনিস কমন নেওয়া গেলে কমন নিতেই হয়। তো বইয়ে দেখবা, বইয়ে হয় এটা আছে অথবা এটা আছে, যে কোনো একটা অ্যান্সার লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি 6 নম্বর অঙ্ক, তো 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, এটি হচ্ছে আমাদেরকে 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর এখানে কিছু শর্ত দেওয়া আছে, এক্স এর মান 0-র চেয়ে বড়, ওয়াই এর মান এক্স ওয়াই জেড এর মান 0-র চেয়ে বড়। তো 0-র চেয়ে যদি ছোট হইতো তাহলে একটু ঝামেলা হইতো, কি ঝামেলা হইতো সেটা তোমাদের জানার দরকার নাই। তো এখানে 6 নম্বর অঙ্ক যদি আমরা তুলে ফেলি তাহলে দেখো কি আছে, রুট ওভার এক্স ইনভার্স 1 আর ওয়াই, ঠিক আছে, তার সাথে ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 তার সাথে জেড গুণ হিসেবে আছে, তারপর আবার রুট ওভার জেড ইনভার্স 1 তার উপর তার সাথে কি আছে এক্স গুণ আছে। তো এই অঙ্কটা এখন সূচকের যে হিসাব নিকাশগুলো এগুলো আমরা যদি চাই আগে ইনভার্সের কাজ করব তারপর রুটের কাজ করব, অথবা আগে রুটের কাজ করব তারপর ইনভার্সের কাজ করব, যে কোনো ওয়েতে করা যায়। তো সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটি হচ্ছে আমরা আগে কি করব, ইনভার্সের কাজ করব, আগে কি করব ইনভার্সের কাজ করব। যে ওয়াই উপরে আছে তাহলে ওয়াই থেকে যাক, আর এক্স এর উপর ইনভার্স মানে কি, মানে 1/x, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/x ইন্টু কি ওয়াই। এখন এই ওয়াই কিন্তু 1 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারবো কি y/x। তাহলে ওয়াই উপরে থাকবে আর এক্স এর উপর -1 আছে জন্য এক্স নিচে নেমে আসবে, তাহলে এখানে ডিরেক্ট আমরা y/x লিখতে পারবো। তো তাহলে এইটুকুর কাজ হয়ে গেল। এখন যদি আমরা রুটের কাজ করি তাহলে আমরা জানি শুধু রুট থাকলে এটা কততম বর্গমূল, কততম মূল, 2তম মূল। তো 2তম মূলকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে 1/2 আকারে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত আমরা এটা না লিখি, তো আমরা আপাতত শুধুমাত্র এইটুকুর কাজই করি। কাজ করার পর আমরা এইখানে কি করি, রুট দিয়ে রাখি। ওকে, একইভাবে এখানে যদি আমরা করতে চাই তাহলে রুটের মতো করে রেখে দেই। এখানে জেড আছে আর ওয়াই এর উপর ইনভার্স আছে, তাহলে জেড এর উপর +1, তাহলে জেড উপরে থাকবে এখানে আর ওয়াইটা নিচে নেমে যাবে, যেহেতু ওয়াই এর উপর কি আছে -1 আছে, তাহলে নিচে এসে +1 হয়ে যাবে, +1 মানে ওয়াই নিজেই। এরপর দেখো এখানে এক্স উপরে হবে আর এটা আমি বুঝাচ্ছি না, নিচে জেড হবে, তার উপর কি হবে এরকম রুট হবে। ওকে, এখন দেখো রুট হোক আর পাওয়ার হোক সেটা কি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তো যে নিয়মটা আমরা কি শিখেছিলাম, মানে শিখেছিলাম এরকম এক্স পাওয়ার এন ওয়াই পাওয়ার এন যদি হয় তাহলে এক্স ওয়াই এর উপর আমরা কি দিতে পারি, এন দিতে পারি। একইভাবে যদি রুট এক্স মানে যদি এরকম হয় কথার কথা, তাহলে এন না হয় যদি 1/n হয় তাহলে আমরা কি করতে পারবো, এক্স ওয়াই, এটা ওয়াই 1/n দিতে পারবো, ঠিক আছে, পারবো। একইভাবে যদি রুট এক্স এন তম আর ওয়াই এন তম রুট হয়, অর্থাৎ সেম তম রুট হয়, মানে সেম পাওয়ার যদি হয়, সেম পাওয়ার হোক আর সেম মূল হোক যদি হয়, তাহলে আমরা এটা কি করতে পারবো, এই যে অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা একই রকম মূল অথবা একই রকম সূচক, মূল অথবা এখানে দেখো একই রকম মূল আর এখানে কি একই রকম, সরি এখানে একই রকম পাওয়ার, এখানে একই রকম কি মূল, একই রকম মূল। তো সেম মূল এবং সেম পাওয়ার বিশিষ্ট পদ যদি নিজের সাথে গুণ হিসেবে থাকে তাহলে আমরা কি করতে পারি, সবগুলো বেসকে গুণ করে একটা পাওয়ার দিতে পারি। অর্থাৎ আলাদা আলাদা বেজের উপর যদি সেম পাওয়ার থাকে বা সেম মূল থাকে এবং সেই, তাহলে আমরা কি করতে পারি, ওই আলাদা আলাদা বেসগুলোকে গুণ করতে পারি, ভাগ থাকলে ভাগ করতে পারি, করার পর ওই গুণফল এবং ভাগফলের উপর কমনভাবে কি দিতে পারি, ওই মূলটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে করা যায় না, কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের যে ল আছে সেই অনুযায়ী ডিস্ট্রিবিউশন যেমন করতে পারি, আবার কি করতে পারি, একীভূতও করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একীভূত করি, সবার উপর 2 এর মূল আছে, 2তম মূল আছে, তাহলে আমরা কি করি, এবং সেগুলো গুণ আছে, তাহলে আগে আমরা গুণ করতে পারবো, তাহলে y/x ইন্টু z/y ইন্টু x/z, তাহলে সবার উপর বর্গমূল দিলাম, আমরা একটাই বর্গমূল দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এখানে মজার বিষয় দেখো, এক্স আর এক্স কাটবে, ওয়াই আর
ওয়াই কেটে যাবে, উপরে নিচে কেটে গেলে কত হয়? 1 হয়। মানে কেটে যাওয়া জিনিসটা আসলে কি? এক্স ভাগ এক্স সমান 1x কে এক্স, তাহলে ভাগফল হলো 1। এটাকেই কেটে দেওয়া বলে। কেটে দিলে ভাগফল 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে 1, জেড কে জেড দিয়ে ভাগ করলে 1, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1, এই অর্থে আমরা কেটে দিই। আবার অনেক সময় এক্স মাইনাস এক্স, এটাও কিন্তু কাটি। এই কাটার অর্থ কি? এই কাটার অর্থ কিন্তু 0। তার মানে এইখানে কাটা মানে হচ্ছে এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স, দুইটা মিলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে কি হয়? 0 হয়ে যায়। তো এরকম কাটার মান হচ্ছে 0, আর এইরকম কাটার মান হচ্ছে, তো এই ধরনের যখন উপরে নিচে কাটি তখন আমরা বুঝি কি? এটা ভাগ করেছি আমরা 1। আবার আমরা কি করি? অনেক সময় এক্স বাই জেড সমান যদি এক্স স্কোয়ার বাই ওয়াই হয়, তখনও কিন্তু আমরা কি করি? মনে করো 2x, এইরকম এক্স, তখনও কিন্তু আমরা কি করি? এই এক্স পাশাপাশি এক্স এক্স কেটে দিই। এগুলো আসলে কি করি বলো দেখি? এই এক্সকে এই এক্স দ্বারা ভাগ করি, কারণ এই এক্স এই দিকে নিয়ে আসলে কি হবে? নিচে চলে যাবে না? এই এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হবে। তো সমীকরণের ক্ষেত্রে পাশাপাশি কাটা বা এরকম ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচ কাটা মানে আসলে কি করা? ওই সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করা এবং ভাগফলটা প্রতি ক্ষেত্রে কত হওয়া? 1 হয়ে যাওয়া, ঠিক আছে? আর এইরকম পাশাপাশি যোগ বিয়োগ কাটা মানে হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করা, তখন সেক্ষেত্রে 0। তো কাটাকাটি আমরা করি, কাটাকাটি করলে কখনো 1 মান হয়, কখনো 0 মান হয়। তো কখনো 1 কখন 0 এই জিনিসটা আমি বোঝালাম। তো এখন দেখো এখানে শুধু 1ই থাকতেছে, তাহলে 1-এর উপর রুট, তাহলে 1-এর উপর রুট করো আর পাওয়ার করো, যেটাই করো না কেন সেটি 1ই থাকবে। তো 1 কোনোদিন নড়াচড়া করবে না। 1-এর উপর যে পাওয়ারই দেওয়া না কেন, রুট মানে তো আসলে কি 1-এর উপর কি হাফ পাওয়ার দেওয়া। তাহলে আমরা বলেছি 1-এর উপর তুমি যে পাওয়ারই দাও না কেন 1-1ই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আশা করি এই অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এর পরের অঙ্ক যদি আমরা দেখি, তো পরের অঙ্কটি হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখো তোমরা, এখানে কি বলা আছে? 7 নম্বর অঙ্কে দেওয়া আছে, আমরা যদি 7 নম্বর অঙ্কটাকে তুলে ফেলি, দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, ঠিক আছে, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই ধরনের যে অঙ্কগুলি আমরা করব, এই অঙ্কগুলো করার সময় যখন আমাদের গুণ এবং ভাগ থাকবে, তখন আসলে আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে? তো এইসব ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, তো এইসব ক্ষেত্রে আমরা দেখব, দেখো এইখানে 2 আছে, এখানে মাইনাস আছে, তার মানে আপাত দৃষ্টিতে আমরা জানি যে মাইনাস, এখানে দেখো পাওয়ার, এখানে বেস 2, এখানে 4 আছে, 2 আছে, মানে এই অবস্থায় আমরা কিছুই করতে পারবো না। এই অবস্থায় আমরা শুধুমাত্র এখানে হয়তো কাজ করতে পারবো। এখানে বেস 1 আছে, এখানেও কি আছে? বেস 1 আছে, সরি 2, এখানেও বেস 2, এখানেও বেস 2। তো পাওয়ার এখানে কত আছে? 1 n প্লাস 2, এখানেও কি পাওয়ার 1। তাহলে এখানে যেহেতু বেস সেম, তাহলে আমরা কি করতে, আমরা জানি বেস সেম হলে পাওয়ারগুলো বিয়োগ করা যায়। আর এইখানে 2 বেস, এখানেও 2 বেস, কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন। তো আপাতত এই জিনিসটা আমাদের কি থাকবে? বিবেচনার বাইরে থাকবে। প্রথমত ওইটা নিয়ে আমরা কিছুই করতে পারবো না, যেহেতু সে একাই একরকম। তো আমরা তাহলে এইখানে দেখি, এখানে দেখো দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, এখানে বেস কত? 2। তাহলে আমরা চিন্তা করবো এই ধরনের যখন একটা সংখ্যা থাকবে গুণ অবস্থায় সূচকের ক্ষেত্রে, তোমরা সবসময় মাথায় রাখবা এখানে যে বেসটা আছে, এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যাটাকে এমন একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে। তো এই ধরনের ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে তোমাদের, সেই পূর্ণ সংখ্যাটা সবসময় কি হবে? এমন একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে যেন তাকে এই পাশে তার যে বেসটা দেওয়া থাকবে, সেই বেজের কোনো এক বেজের কি দেওয়া থাকবে? গুণিতক দেওয়া থাকবে। অর্থাৎ ওই বেজের বড়, ওই বেজের n-তম সূচক, মানে ওই বেজের কি, মানে অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যাটা হবে তারই n-তম মূল এখানে থাকবে। অর্থাৎ মানে এইটাকে এর বেজের উপর কোনো একটা পাওয়ার দিয়ে কি করা যাবে? অর্থাৎ মানে আমি যদি বলি জিনিসটাকে, হয়তো কথায় বোঝানো যাচ্ছে না জিনিসটাকে, অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে 4, সেটাকে কি করা যাবে? 2 এর পাওয়ার হিসেবে দেখানো যাবে। এখানে যে বেসটা থাকবে তার পাওয়ার n পাওয়ার হিসেবে দেখানো যাবে, n-তম সূচক হিসেবে দেখানো যাবে, ঠিক আছে? n-তম সূচক হিসেবে দেখানো যাবে সব সময়। এখানে কি এরকম থাকবে, তার মানে এখানে 2 আছে, তাহলে এখানে 4, তাহলে এখানে কি 2 দুগুণে 4, তাহলে এখানে আর কি থাকতে পারে? 8 থাকতে পারে, 16 থাকতে পারে, 32 থাকতে পারে। তাহলে 8 মানে হচ্ছে কি 2 এর উপর 4, 8 মানে 2 এর উপর 3, 16 মানে 2 এর উপর 4, 32 মানে 2 এর উপর 5। অর্থাৎ সবসময় এইরকম মানই দেওয়া থাকবে। অর্থাৎ পাশে যে বেসটা আছে ওই বেজেরই কোনো না কোনো পাওয়ার হিসেবে তাকে প্রকাশ করা যাবে, এইরকমই দেওয়া থাকবে সবসময়।
তো স্বাভাবিকভাবে ওইভাবে আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে, নইলে আমরা তো কি করতে পারবো না। একই রকম এখানে 1, এখানে পাওয়ার কত 1, তাহলে এখানে বেস তো আলাদা, আমরা জানি যে আলাদা বেস হইলে কোনো ধরনের ক্যালকুলেশন হয় না, অর্থাৎ গুণ ভাগ প্রক্রিয়া কাজ করে না। ঠিক আছে, একই বেস হইলে করে। তো এখানে ওরা সবসময় এমন একটা সংখ্যা দিবে যাকে কি করা যাবে, এই পাশে যে বেসটা আছে সেই বেজের মতো করেই বানানো যাবে। ঠিক আছে, সো ওইভাবেই চিন্তা করবা। তাহলে আমরা আপাতত যেহেতু এর উপরে কোনো কিছুই করতে পারতেছি না, তাহলে n+4 এখানে থেকে যাবে মাইনাস। এখন এইখানে আমরা কি করব, তাহলে 4কে 2 এর উপর স্কোয়ার হিসেবে লিখতে পারবো, আর এখানে 2কে n+1। এই যে তাহলে কি হলো, আমাদের বেস কি হলো, সেম হয়ে গেল। ওকে, আর নিচে আমরা কি করতে পারবো, দেখো নিচে এখানে বেস সেম আছে, তো আমরা বেস একটা দিয়ে সূচকগুলো গুণ করে দিতে, যোগ করে দিতে পারবো। তাহলে n প্লাস কত 2 প্লাস -1, 2কে যেহেতু ভাগ আছে, তো ভাগ হলে আমরা জানি যে সূচকগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, সূচকগুলো হয়ে যায় একটার সাথে আরেকটা মাইনাস হয়ে যাবে। সো ওকে, এরপর নেক্সট যে লাইনটি সেটা দেখো তোমরা। তো প্রথম ক্ষেত্রে আমরা কিছুই করবো না, যা আছে তাই রেখে দেব মাইনাস। এখন যেহেতু এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং বেস সেম, তাহলে বেস একটা বেস রেখে আমরা সূচকগুলোকে কি করে দেবো, যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে n+1। ওকে, আর নিচে দেখো কি হবে, সূচক বেস তো 2 থাকলোই, আর সূচকগুলো যদি আমরা এখানে হিসাব করি তাহলে n+1 হবে। ঠিক আছে, n+1, অর্থাৎ 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে। ওকে, এখন এইখানে দেখো তো 2n+1, আর এখানে দেখো আমাদের আছে 2n+4 মাইনাস এখানে কি আছে দেখো 2n+3, n প্লাস কত হবে, 3 হবে, 2n+3। আচ্ছা ঠিক আছে, তো এরকম যদি হয় এরপরের অংশটা দেখো। এরপর দেখো এরপরের যে অংশটা, এই অংশটা খুব ভালো করে তোমরা খেয়াল করবা, নইলে ভুল করে ফেলবা। এই জিনিসটা একটুখানি আপডেট তোমার একটুখানি ঝামেলা আছে, সেটা দেখো। তো এইখানে দেখো আমাদের এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে মনে করো এখানে কি আছে, 2 এর উপর n+1 পাওয়ার আছে, আর এখানে 2 এর উপর n+3 পাওয়ার আছে। তাহলে আমরা কি দেখতে পাইতেছি, 2 এর উপর এখানে যা পাওয়ার আছে এখানে তার চেয়ে কি আছে, 1 পাওয়ার বেশি আছে। মানে অর্থাৎ এখানে যদি n এর মান কথার কথা যদি 1 হয়, তাহলে এখানে হবে 4, আর এখানে হবে কি কিউব। n এর মান যদি 0 হয়, n এর মান 0 হলে এখানে 1, আর এখানে কিউব। n এর মান 1 হলে এখানে কি হবে 5, এখানে কি হবে 4। n এর মান যদি 2 হয়, তাহলে এখানে হবে কি 6, এখানে হবে 5। অর্থাৎ n এর মান যাই হোক না কেন, এদের দুইজনের পাওয়ারের ডিফারেন্স কত হবে, 1 হবে। এদের দুইজনের পাওয়ারের ডিফারেন্স কত হবে, 1 হবে, তাই না? এখন পাওয়ার ডিফারেন্স তো 1, এটা থেকে এটা বাদ দিলে কি হচ্ছে, পাওয়ার ডিফারেন্স 1 হবে। সেক্ষেত্রে মনে করো প্লাস থাক আর মাইনাস থাক, তাহলে আমরা জানি এইটার মধ্যে থেকে যদি এখন আমরা কমন নিই, ঠিক আছে, আমরা যদি এটার মধ্যে থেকে কমন নিই, কি কমন দেবে বলো তো, যেটা কম পাওয়ার হিসেবে আছে সেটাকে আমরা কমন নিতে পারবো। তাহলে x³ যদি আমরা কমন নেই, তাহলে এখানে কিন্তু কি থাকবে, শুধুমাত্র x থাকবে, তাই না? আর এখানে কি থাকবে, 1 থাকবে, তাই না? কারণ পাওয়ার ডিফারেন্স তো জাস্ট 1, পাওয়ার ডিফারেন্স কি জাস্ট 1। তাহলে আমরা এখান থেকে x³ কমন নিতে পারবো। তাহলে এখানে যদি 1 কম, তার মানে কি এখানে যখন কমন নিয়েছি আমরা, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এইরকমই তো হবে। মানে x4কে যখন আমরা কি করব, x³ দিয়ে ভাগ করব, তখন কি হবে, x পাওয়ার 1ই তো থাকবে, 4 থেকে 4 বাদ দিলে 1। অথবা আমি বলেছিলাম যে ভাগ করার ক্ষেত্রে এখানে 4টা x আছে, 3টা x নিয়ে নিয়েছি, আর একটা x থাকবে, ভালো কথা। আর এখানে মাইনাস 3টা x গুণ হিসেবে আছে, 3টাই নিয়ে নিয়েছি, থাকবে কি 1। ঠিক আছে, ওকে, মানে x পাওয়ার 0 থাকবে, মানে 1। ওকে, তাহলে এই জিনিসটাকে এখানে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা 2n+3কে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। যদি কমন নেই, তাহলে এখানে দেখো 2n+3 আর এখানে 2n+4 আছে, তাহলে একটা বেশি আছে। তাহলে কি হবে, ভাগ যদি করি আমরা 2n+4 ডিভাইডেড বাই 2n+3, তাহলে আমরা জানি যে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কি হবে, -n-3 হবে, এরকম হবে না? তাহলে n কেটে যাবে, 4 থেকে 3 বাদ দিলে 2, অর্থাৎ শুধুমাত্র 2 থাকবে, 2 পাওয়ার 1 থাকবে, শুধুমাত্র 2 পাওয়ার 1 থাকবে, তখন 1 পাওয়ারই বেশি। আর এখানে যা আছে তাই আমরা কমন নিয়েছি, তাহলে এখানে -1 থাকবে, অথবা 2n+1। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা
যদি বুঝে থাকো তাহলে ভালো, যদি বুঝে না থাকো আমি তোমাদের জন্য একটা বিকল্প ওয়ে দেখাচ্ছি। তো এটা থাকলো এরকম, আমরা এই লাইন থেকে আবার আরেকটা লাইনে নিয়ে আসতেছি, ঠিক আছে? এটি দেখো, তো আমি চাচ্ছি তোমরা সব ধরনের ওয়ে শেখো। তো এইখানে দেখো 2n+4 আছে, 2n+3 আছে। আমরা এটাকে 2n+ কি লিখতে পারবো বলো দেখি? 2n+3+1 লিখতে পারবো, তাই কিনা? এটা তো সবাই বুঝছো, এইটুকু বুঝতে তো কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? অর্থাৎ এই যে 2n+4 যেটি আছে, 2n+4কে আমরা কি করলাম, এই যে এইভাবে দেখালাম, ঠিক আছে? এইটা হচ্ছে এইরকম, ওকে? তাহলে n+4কে আমরা 3+1 লিখলাম, কোনো সমস্যা নেই। তো এরপর দেখো আমরা আগে যেটা করেছিলাম জাস্ট এবার তার বিপরীত কাজটা করব। কি কাজ করব বিপরীত? দেখো বিপরীত কাজটা হচ্ছে, দেখো আমরা যখন প্লাস থাকে তখন আমরা কি করতে পারি? 2n, 2^3, 2^1 এভাবে লিখতে পারবো না? ডিস্ট্রিবিউট করে দিতে পারবো না আমরা প্রত্যেককেই, তাই কিনা? আমরা তো xm যখন থাকে তখন আমরা কি করতে পারি? xm+n। তাহলে এইটা যদি থাকে স্বাভাবিকভাবে আমরা কি করতে পারবো? উল্টাটা করে দিতে পারবো। তাহলে প্লাস আকারে যতগুলো পাওয়ার থাকবে আমরা বেসটাকে কি করতে পারবো? প্রত্যেকটা পাওয়ারের আন্ডারে ডিভাইড করে দিয়ে মাঝখানে কি করতে পারবো? গুণ চিহ্ন দিতে পারবো। কিন্তু আমরা এখানে যেটা করব, আমরা 3কে কি করব? প্লাস হিসেবেই রাখবো। 3কে আমরা প্লাস হিসেবেই রাখবো। তাহলে এখানে কি আছে? তাহলে এখানে যেহেতু 3 আছে, তাহলে এটাকে আমরা এইভাবেই রাখবো, শুধুমাত্র এইটাকে আলাদা করে দেব। 2 পাওয়ার কি করে দেব? 1 করে দেব। তাহলে আমরা আবার উল্টোভাবে কি, যেহেতু সূচক এখানে 2 এর উপর n+3, এখানে 2 এর উপর 1 আছে, তাহলে এটা যোগ করলেই কি হবে? 4 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে n+3। এবার দেখো দুই জায়গাতেই কি, এই যে এখানে দুইটা 2 পাওয়ার n+3 আর এখানে 2 পাওয়ার n+3 আছে, তাহলে একই রকম পদ আছে দুই জায়গাতেই। তাহলে সেটি আমরা কি করতে পারবো? কমন নিয়ে নিতে পারবো। কমন যদি নেই তাহলে এখানে 2^1 থাকবে, অর্থাৎ 2 থাকবে, আর এখানে থাকবে কত? 1। তো এই সেম কাজটি আমি কি করছি ওইখানে এক লাইনেই বুঝিয়েছি তোমাদের। অর্থাৎ এখানে দেখো প্লাস কি আছে? 1 পাওয়ার বেশি আছে, এখানে কি আছে? 1 পাওয়ার বেশি আছে, আর এখানে 1 কম আছে, এখানে n+4, এখানে n+3, তাহলে 1 ডিফারেন্স আছে। সেক্ষেত্রে আমরা কি, তাহলে যেটা ছোট আছে সেটাকে যদি আমরা কমন নেই, কমন নিয়ে এটাকে ভাগ করলে কি থাকবে? শুধু 2^1 থাকবে, ঠিক আছে? যেহেতু পাওয়ার কি, সূচকের ডিফারেন্স মাত্র 1, তাহলে এখানে কি হবে? 2^1 হবে, আর এখানে মাইনাস কি হবে? যেটি কমন আছে এটা 1, ঠিক আছে? তাহলে 2^1 মানে তো 2ই। ওই কাজটা আমি ওখানে এক লাইনে করেছি, আর এখানে কি করলাম, আমি একটুখানি তোমাদের সহজ করার জন্য জিনিসটাকে ভেঙে ভেঙে করলাম। তাহলে তোমরা যেটাই করো না কেন সমস্যা নেই। আর নিচে কি থাকবে? 2^n+1 তো থাকবেই। এরপর হিসাব তোমরা ইজিলি করতে পারবা। এখানে 2^n+3 আছে, আর এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে, তাহলে 2n+1। আমরা জানি 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি এটা যা আছে তাই থাকে, ঠিক আছে? এখন দেখো ইজি হয়ে গেল। এখন দেখো উপর এবং নিচ দুই ক্ষেত্রেই দেখো বেস কত? 2, আর পাওয়ার দেখো এটা। তাহলে আমরা কি করতে পারবো এবার? আর এই চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে আমরা একটা বেস লিখবো, লিখে সূচকগুলো বিয়োগ করে দেব, ঠিক আছে? n+3 উপরের সূচক থেকে নিচের সূচকটা জাস্ট কি করতে বিয়োগ করে দেবো। তো আমরা জানি যে মাইনাসের ক্ষেত্রে কি করি আমরা, যদি একাধিক সংখ্যার যোগফল বা বিয়োগফলকে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করি? ব্র্যাকেট ইউজ করি। তো ব্র্যাকেট ইউজ করি কেন? তখন আমরা জানি যে মাইনাসগুলো চেঞ্জ হয়ে যায়। আবার যদি আমরা একটু সচেতন হই, আমরা ব্র্যাকেট ইউজ করব না, কিন্তু আমরা জানি যে যেহেতু মাইনাস হবে এই জন্য যে জিনিসটা মাইনাস করব তার প্রতিটি সাইন আমরা চেঞ্জ করবো। তাহলে n এর সামনে প্লাস আছে, মাইনাস করে দেবো, 1 এর সামনেও প্লাস আছে, মাইনাস করে দেবো। তাহলে আর আমাদের ব্র্যাকেট ইউজ করার যে ঝামেলাটা ওটা গেল না। ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমেই করে নিলাম, মুখে মুখেই করে নিলাম। অর্থাৎ মানে এখানে কাজটা জাস্ট কি, মাইনাসটা কি করা, আপনি মাইনাস দিয়ে গুণ করা। আমরা জানি মাইনাস দিয়ে কোনো কিছুকে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই প্লাস এন আছে, মাইনাস যদি শুধু এন থাকতো তাহলে আমরা তো ডেফিনেটলি কি সরাসরি মাইনাস এন লিখতাম। তাহলে তার কারণ কি, প্লাস এন ছিল, মাইনাস এন হয়ে যাবে। তো আমরা এখানে ভুলটা করি শুধুমাত্র এরটা পরিবর্তন। যদি একটা থাকতো তাহলে আমরা কিন্তু পরিবর্তনই করে দিই, সরাসরি মাইনাস এন লিখি। ভাইরাস যখন দুইটা থাকে তখন আমরা কি করি? পরেরটা আর করি না। কেন?
করলে তো সবই করতে হবে পরিবর্তন, তাই না? তো এই জন্য আমরা এটা তখন মুখোমুখি মনে মনে হিসাব করবো, মাইনাস চিহ্ন দেবো না। তখন আমরা কি করবো, প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন। একটা থাকলে যেমন তার চিহ্ন আমরা প্লাস, যদি এখানে শুধু এন থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাস এনই লিখতাম। তাহলে প্লাস এনের জায়গায় মনে করো যে এক্স এম আর এক্স এন আছে, তাহলে এক্স কিন্তু আমরা এম, এই প্লাস এন আছে আমরা কিন্তু মাইনাস এনই লিখতাম। হয়ারাস যদি এখানে প্লাস ওয়ান থাকে তাহলে সেটাকেও কেন মাইনাস করবো না আমরা, তাহলে ওটাকেও মাইনাস করে দেবো। ওকে, তো এই হচ্ছে আমরা যদি প্রথমেই করে ফেলি, এক লাইনে করি এটা। আর যদি না বোঝো তাহলে তোমরা ব্র্যাকেট ইউজ করবো, কোনো সমস্যা নেই। এখানে ওয়ান আর ওয়ান কেটে গেল, তাহলে 3 থেকে আবার 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে উত্তর 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসলো 4। তাহলে দেখো কত সুন্দর একটা অ্যান্সার আসলো। এরকম অ্যান্সার দেখলেই ভালো লাগে, মনে হয় যে অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা একটুখানি আমি লেন্থি করছি, এখানে আমি কয়েক লাইন এক্সট্রা করছি, এই জন্য বড় হয়ে গেছে। আর তোমরা যারা এই 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 অংশটুকু যারা বুঝবা, তো তাদের জন্য অঙ্কটা কি হবে, খুব ছোট হবে। তাদের জন্য এই অঙ্কটা কি হবে, ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে কি আমাদের অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা যদি আমরা চলে যাই, তো এর পরের যে অঙ্ক আছে সেটি দেখি যদি আমরা, সেটিতে কি আছে দেখো, 8 নম্বর অঙ্ক। এই এই টপিক্সের লাস্ট ওয়ান, ঠিক আছে, এই টপিক্সের এটা লাস্ট ওয়ান অঙ্ক। তো এটি যদি আমরা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কত আছে। আমরা অঙ্কটা তুলে ফেলি। দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই আসার মতো অঙ্ক, m মাইনাস 1 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, আর এখানে আছে m প্লাস 1। ঠিক আছে, তো এখানে ব্র্যাকেট দেওয়া যেতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটিতে কি আছে। এখানে বেস মোটা সবগুলোরই বেস 3 এবং গুণ ভাগ হিসেবে আছে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র এর বেসটা 9। তাহলে আমরা চাইলেই কিন্তু 9-এর বেসকে কি করতে পারবো, এটাকে 3 বেজে রূপান্তর করতে পারবো। তখন আমরা জানি 3-এর উপর স্কোয়ার করলে কি হয়, 9 হয়। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় এইরকম একটা, এমন একটা বেস, ভিন্ন ভিন্ন বেস থাকলে ভয় পাওয়ার কিছু নাই। তো ভিন্ন ভিন্ন বেস থাকলে দেখবা যে বড় যে বেসগুলো আছে সেগুলোকে ছোট বেজের মতো করে বানানো যায়, সবগুলোর সমান হয়, অথবা অ্যাটলিস্ট 2টা 3টা কি করা যাবে। ঠিক আছে, এরকম করা যাবে। অনেক সময় দেখা যায় 2 বেস থাকে, 4 বেস থাকে, 3 থাকে, 9 থাকে। তাহলে 4কে 2 এর মতো করা যায়, 9কে 3 এর মতো করা যায়। তো এরকম অবশ্যই এমন কোনো বেস দিবে না যেটাকে কি করা যাবে না, একই বেজে রূপান্তর করা যাবে না। অবশ্যই ওরা এমন বেস দিবে যেগুলোকে সেম বেজে পরিণত করা যাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা কি করি, ধাপে ধাপে অঙ্কগুলো করা শুরু করি। আমরা চাইলে এইটাকেই সবগুলো অ্যাজ ইট ইজ রেখে শুধু এইটাকেই করতে পারি, কিন্তু আমরা না, আমরা কি করব, একসাথে সব ক্যালকুলেশন করে যাব। ঠিক আছে, একসাথে সব ক্যালকুলেশন করে যাব। তো একসাথে যদি সব ক্যালকুলেশন করে যাই তাহলে এইখানে আমাদের 3m প্লাস 1 ঠিক থাকলো। আর এইখানে 3, দেখো এইখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে কি হবে, পাওয়ার দুটি গুণ হবে। তাহলে m আর m মাইনাস 1 কি করতে হবে, এখানে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে কি হবে, m স্কোয়ার মাইনাস m হবে। কি হবে, m স্কোয়ার মাইনাস m। তার কারণ আমরা m আর m গুণ করলে m স্কোয়ার হবে, m আর মাইনাস 1 গুণ করলে মাইনাস m হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে আমরা লিখে ফেললাম প্লাস। আবার এইখানে দেখো 3-র উপর আমরা কি দিতে পারবো, স্কোয়ার দিতে পারবো। 3-র উপর কি দিতে পারবো, স্কোয়ার। তার উপর আমরা কি দিতে পারবো, m প্লাস 1, তাই না? 9কে এটা করলাম। তোমরা কেউ যদি একটু আপডেটেড হয় তারা কিন্তু একেবারে কি এই গুণটাও মুখে মুখে হিসাব করতে পারে, 2m প্লাস 2। তো দরকার নাই আমাদের প্রথমেই এত তাড়াহুড়া করার। এরপর দেখো 3m মাইনাস 1, তারপর ব্র্যাকেট দেওয়ার m প্লাস 1 আছে, তার মানে কি 3-র উপর কি হবে, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে m মাইনাস 1 আর m প্লাস 1 কি হবে, গুণ হবে। আমরা চাইলে এই ওয়েতেই রেখে দিতে পারি, সেটাকে রেখেই দেই, তাহলে আমাদের জন্য বুঝতে একটু ইজি হবে। কিন্তু যেহেতু উপরে আমাদের এক লাইন এক্সট্রা নিতেই হবে, তো এক্ষেত্রে শর্টকাট আর করতেছি না। শর্টকাট আসলে কি তোমরা বুঝতে পারো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তোমরা চাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারতো, সেটা আমি পরের লাইনে লিখতেছি। এরপর দেখো এই অংশটা, এখানে আসলে ভাগ চিহ্ন আছে, এখানে আছে কি আছে,
ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানেও বেস 3, এখানেও বেস 3, তাহলে দুইটা বেসকেই আমরা কি করে ফেলি, 1 করে ফেলি। তাহলে একটা বেস দেই এখানে, একটা বেস দিলে কি হবে, আমরা চাইলে সবগুলো ক্যালকুলেশন একসাথে করতে পারি, আর আমি এখানে ভেঙে ভেঙে করতেছি, কোনো সমস্যা নাই। তো এখানে তাহলে m প্লাস 1 আর মাইনাস উপরে গেলে কি হবে, বিয়োগ হবে, তাহলে প্লাস আছে যেহেতু মাইনাস এম স্কোয়ার হবে, আর মাইনাস এম আছে তাহলে এটা প্লাস এম হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে আমরা একটু আগেই বললাম যে চিহ্নগুলো যারা বিয়োগ হবে, যারা মাইনাস হবে তাদের প্রত্যেকের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। ওকে, এরপর দেখো ভাগ থাকলো এখানে। এই লাইনটি তোমাদের জন্য একটুখানি কি হলো দেখো, এবার আমরা 3-এর উপর কি লিখতে পারবো, 2m প্লাস 2 লিখতে পারবো, 2m প্লাস 2। দেখো এই যে 2 দিয়ে m কে গুণ হবে আর 2 দিয়ে 1 কে গুণ হবে, এটা যেহেতু গুণ করতে হবে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তো এরপর দেখো 3-এর উপর এইখানে দেখো m মাইনাস 1 m প্লাস 1, তো এটা কিসের সূত্র বলো দেখি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র না, তাহলে এখানে m স্কোয়ার মাইনাস কি 1 স্কোয়ার লিখতে পারবো, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো m স্কোয়ার মাইনাস 1। ওকে, তো ঠিক আছে, তো এইখানে আমরা কি করতে পারবো, m টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ডিভাইডেড বাই, তো এইখানে আমরা আগে এটাকে উপরে তুলে ফেলি, সেম এই ভাগের কাজটা করি, তারপর ওই ভাগের কাজটা করি, এভাবে ভেঙে করে। আর আমরা চাইলে, আমি পরে দেখাচ্ছি, চাইলে পুরোটাই কিভাবে একসাথে করতে পারতাম আমি সেইটাও তোমাদেরকে শেখাচ্ছি। তো এখানে দেখো টুয়াইস m, তাহলে উপরে হবে কি টুয়াইস m প্লাস 1, আর এখানে কি হবে, আমরা যেহেতু এটাকে ভাগ হিসেবে আছে উপরে নিয়ে যাবো, বিয়োগ করবো যেহেতু, তার মানে প্রতিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার হবে, আর এখানে কি হবে বলো দেখি, প্লাস 1 হয়ে যাবে, তাহলে কি হবে প্লাস 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানেও বেস সেম, বেস কি একই রকম বেস, তো একই রকম বেস যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা বেস লিখে পাওয়ারগুলো তখন কি করতে পারি, আমরা বিয়োগ করে দিতে পারি, মাইনাস, অর্থাৎ টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এটা ঠিক থাকবে। আর যেটা ভাগের ভাগ, যেটা দিয়ে ভাগ করতে হবে এটার কি হবে, পাওয়ার যার সামনে ভাগ আছে তার পাওয়ারটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা জানি যে আমরা ব্র্যাকেট দিয়ে বিয়োগ দিয়ে ব্র্যাকেট দিব না, আমরা জানি যে মাইনাস করলে এদের সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস 2m আছে, এটাকে আমরা মাইনাস 2m লিখবো, এখানে প্লাস m আছে, এখানটাকে মাইনাস m1 লিখবো, এখানে মাইনাস m স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখবো, প্লাস m স্কোয়ার লিখবো, এখানে প্লাস 1 আছে, এটাকে আমরা মাইনাস 1 লিখবো। আর যদি প্লাস করতে হইতো তখন সবগুলো যা চিহ্ন আছে তাই লিখতাম, মাইনাস যেহেতু সবার চিহ্ন পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। এখন 3 দেখো এখানে টুয়াইস m আর টুয়াইস m কেটে যাবে, এই ধরনের কাটা মানে কিন্তু শূন্য হয়ে যাওয়া, ঠিক আছে। আর এইখানে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে, তো থাকবে শুধু এখানে m স্কোয়ার আর m স্কোয়ার কেটে যাবে, থাকবে অনলি মাইনাস 1, তাহলে অনলি মাইনাস 1 মানে আছে আসলে 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো এটাই এই অঙ্কের অ্যান্সার। এখন দেখো আমরা এই পুরো কাজটা একসাথে কিভাবে করতে পারতাম, তো ওটা আসলে ওটি একটু মজা। তো আমি দেখো কোন কোন লাইন থেকে আমরা আসব, তাহলে এই যে এই লাইনটি আছে আমরা, তো এই যে এখানে আমরা ভেঙেছি, এইটা আমরা করব না, এটা না করে আমরা 3m প্লাস m স্কোয়ার মাইনাস 1, তাহলে 3 দেখো m প্লাস 1 আর নিচে আমরা লিখবো 3m স্কোয়ার মাইনাস m, আর এইখানে দেখো ওই কাজটা আমরা করতেছি না, শুধুমাত্র কি করবো, এই বিয়োগের কাজটা করব। এখানে দেখো কি আছে 2m প্লাস 1 2m প্লাস 2, তাহলে 3-এর উপর দেখো এখানে মনে হয় একটুখানি আমাদের ভুল হয়েছে কি, এইখানে আসলে, ও আচ্ছা তাই তো বলি, এখানে একটুখানি ভুল হয়েছে, দেখো 2m প্লাস 2 আর 2 আর 1 গুণ করলে 2 হবে, এখানে কি হবে 2 হবে, তাই তো বলো 1/9 উত্তর হওয়ার কথা, তাহলে এখানে কি হবে 2 হবে। ওকে, এখানে 2 হলে এখানেও কি হবে 2 হবে, আর এইখানেও কি হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এই প্লাস 1 আর এই মাইনাস 1টা কেটে যাবে, আর এখানে ইনভার্স 1 না হয় কি হবে 2 হবে, 1 না হয় কি হবে 2 হবে, এখানে ইনভার্স 1 না হয় হবে ইনভার্স 2, আর এইখানে তাহলে 1/9
9 হয়ে যাবে। অ্যান্সারটা কত হয়ে যাবে? 1/9। 1/3 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। আচ্ছা, এইখানে তাহলে 3 এর উপর আমরা লিখবো যে m স্কোয়ার মাইনাস 1। এই লাইনটা তোমরা বুঝে গেছো। আমি কোন লাইন থেকে আসছি বলো দেখি? এই যে এই লাইন থেকে। এটাকে আমি হিসাব না করে ওখানে সেম লিখছি আর এইটুকু হিসাব করছি জাস্ট। ঠিক আছে? এখন আমরা কিভাবে করব এটা তোমরা অনেকে এইভাবে করতে পারো। এখানেও আমরা কি করব? আর হিসাব করব না। এখানেও আমরা হিসাব করব না। m স্কোয়ার মাইনাস m ঠিকই রাখবো। এই যে এইটাকে আমরা গুণ করে দেব। গুণ করলে কি হয় বলো দেখি? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে হবে। ঠিক আছে? এই যে দেখো 3 2m প্লাস 1। তাহলে আমরা কি করলাম? ভাগ চিহ্ন দিয়ে হরকে লবে নামাই দিলাম, লবকে হরকে লবে উঠালাম, লবকে হরে উঠালাম। এখন দেখো এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে আমরা আসলে কি করতে পারি? এই জিনিসটাকে কিন্তু একটা ভগ্নাংশ হিসাবে কি করতে পারি? অর্থাৎ এইরকম। ঠিক আছে? তো আমার তার দরকার নাই, আমাদের এইরকমই রেখে দেই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখো এখানে যে জিনিসটা সেটি হচ্ছে, দেখো এখানে আমরা যেটা করব, এই দুটি গুণ আছে, তাহলে গুণ হলে পাওয়ারগুলো কি হবে? প্লাস হয়ে যাবে, সমান বা না এটা সমান। গুণ হলে তাহলে এখানে সবার বেস 3, সবার বেস কি 3। এই দুটি গুণ অবস্থায় আছে আর এই দুটি কি আছে? উপরেরটার সাথে ভাগ আছে। তাহলে আমরা এই দুটি গুণ করব, তাহলে m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে? আর এইগুলো যেহেতু নিচে আছে তাহলে উপরে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস m স্কোয়ার হবে। মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস m হবে। এখানে প্লাস 2m আছে, উপরে গিয়ে মাইনাস টোয়াইস m হবে। এখানে প্লাস 2 আছে, এটা কি হবে? মাইনাস 2। এখন দেখো m স্কোয়ার কাটা, এই যে দেখো 2m দুইটি কি আছে? প্লাস আর একটা মাইনাস 2m। তাহলে এইটা এই দুইটা আর এটা কেটে যাবে। ঠিক আছে? আর এই প্লাস 1 আর এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র এই শেষের মাইনাস 2টা। ঠিক আছে? তাহলে এখানে 1/9 হবে। তাহলে তোমরা চাইলে এরকম অনেকে এটা মজা পাও, একসাথে অনেকগুলো কাটলে ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। ঠিক আছে? যখন অঙ্ক করতে আসলে মজা পাইতে হয়। অনেকে আছে কি এরকম, যখন একটা উত্তর মেলে, যখন অনেকগুলো উপর নিচ বাম ডান এরকম করে কেটে যাচ্ছে, তখন খুব ভালো লাগে, একটা কি করে স্যাটিসফ্যাকশন কাজ করে যে না অঙ্কটা মনে হয় হচ্ছে, কেটে যাচ্ছে এতগুলা, ভালো একটা ভালো ফিলিংস হয়। ঠিক আছে? তো আমরা যে প্রথম যে টাইপটা ছিল সেই টাইপের 8টি অঙ্ক আমরা কি করলাম? করে ফেললাম। এরপর আমাদের আরও টাইপ আছে, সেই টাইপগুলো এখন আমরা আস্তে আস্তে করব। তো এটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমরা তোমরা পরের টাইপটা করার জন্য জাস্ট কি করবা? নেক্সট যে ক্লাসটি আছে সেই ক্লাসটা, অর্থাৎ তোমাদের এই যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়া যায় না, ওটা ক্লিক করলেই তোমাদের কি হবে? তোমরা পরের ভিডিওটা পেয়ে যাবে। অর্থাৎ আমাদের যেই প্লে লিস্টে এগুলো সব সাজানো আছে একটার পর একটা, পরের প্লে লিস্টেই তোমরা কি পরের অংশগুলো দেখতে পাবা। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।